সুপ্রিয় শিক্ষার্থী, দেখো ষান্মাসিক সামাজিক মূল্যায়ন 2024 ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী, এটা যে প্রশ্ন উত্তর সেটা আমি নিয়ে চলে আসলাম। দেখো এখানে মূল্যায়নের প্রজেক্টের নাম নাফিসিল ভূমিকায় আমি। তো এটা তোমরা জাস্ট পড়ে নিবা। আমরা জাস্ট একটা কাজ করবো, সেটা হলো কাজ 1। দেখো বলা হয়েছে চলো সহপাঠীকে জানি। তো এখানে প্রশ্নমালা, প্রথম প্রশ্ন দেখো প্রশ্নমালা দিয়েছে যে আমরা একজন সহপাঠীর পরিবার ও এলাকার বিষয়ক তথ্য সংগ্রহ করব। বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে আমরা এই কাজটি করব। তথ্য সংগ্রহের জন্য নিম্নোক্ত দুইটা প্রেক্ষাপট প্রশ্ন তৈরি করব। প্রথম দেখো দেওয়া হয়েছে ভৌগোলিক প্রেক্ষাপটে আমার সহপাঠীর পরিবার ও এলাকার যে ভূপ্রকৃতির বৈশিষ্ট্য অবস্থিত তা বিবেচনায় আত্মপরিচয়। আর এখানে বলা হয়েছে সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট আমার সহপাঠীর পরিবারের মানুষের ভাষা, সাংস্কৃতিক পোশাক, রীতিনীতি, পেশা ইত্যাদি। তো চলো আমরা ফার্স্টে প্রথম যে কাজটা দেওয়া রয়েছে সেটার উত্তর আমরা দেখে আসি। তো দেখো সেটার উত্তর আমরা দেখে আসি। এখানে দিয়েছি মূল্যায়ন প্রজেক্ট দায়িত্বশীল ভূমিকায় আমি। দেখো চলো সহপাঠীকে জানি প্রশ্নমালা যেটা ছিল বলা হয়েছিল। এবার এর উত্তরটা আমরা প্রথম দেখি। দেখো প্রথম হলো ভৌগোলিক প্রেক্ষাপট। ভৌগোলিক প্রেক্ষাপটে কি বলা হয়েছে যে আপনার পরিবারের সদস্য আপনার পরিবারের বসবাসের স্থান কোনটি, কোন ধরনের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের অধিকারী। এটা কিন্তু প্রথম প্রশ্ন। এবার দেখো দ্বিতীয় বলা হয়েছে আপনার এলাকার জলবায়ু কেমন। এখানে সহপাঠী যদি হও তাহলে এখানে আপনার পরিবর্তে তোমার দিতে পারো। ঠিক আছে, আমি জাস্ট উত্তরটা বলে দিচ্ছি। তোমার সহপাঠীর ক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে আপনার জায়গায় তুমি দিবে বা তোমার দিবে। দেখো আপনাদের এলাকার প্রধান ফসল কি কি। তারপর দেখো 4 নম্বরে বলা হয়েছে কোন প্রাকৃতিক দুর্যোগ এখানে বেশি ঘটে। এই যে 3টা যেটা থাকবে তার ভিতরে কোনটা বেশি ঘটে। এবার দেখো 5 নম্বরে বলা হয়েছে পরিবেশ সংরক্ষণে আপনার এলাকায় কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়। এটা কিন্তু জাস্ট প্রশ্ন তৈরি করা। এবার দেখো আমাদের সামাজিক প্রেক্ষাপটের সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটে কি কি দেখো আপনার পরিবারের প্রধান ভাষা কি। এখানে কিন্তু সহপাঠী যদি হয় তাহলে অবশ্যই তোমার পরিবারের বা তোমার পরিবারের অবস্থান কি বা ভাষা কি এটাই কিন্তু দিবা। ঠিক আছে, এখানে আপনার পরিবর্তে সব জায়গায় তোমার দিবা। এবার দেখো বলা হয়েছে পরিবারের মানুষের প্রধান পেশা কি। তারপর বলা হয়েছে এলাকার কোন ধর্মের মানুষ বাস করেন। তাহলে তোমার এলাকায় কোন কোন ধর্মের মানুষ বাস করেন। আর দেখো 4 নম্বরে দিয়েছি আপনার পরিবারের প্রধান উৎসবগুলো কি কি। 5 নম্বরে দেখো দিয়েছি এলাকার মানুষের সাথে সাধারণ পোশাক কিরকম। তো এখানে আপনার দিয়েছি, তোমরা প্রত্যেকটি জায়গায় তোমার দিয়ে দিবা। ঠিক আছে, তো 1 নম্বর যে কাজটা ছিল অর্থাৎ কাজ নম্বর ক, সেটা কিন্তু উত্তর আমরা করে ফেললাম। এবার আমরা দেখবো 2 নম্বর অর্থাৎ খ নম্বর যে বলা হয়েছে যে প্রশ্নগুলো খাতায় লিখো। এই যে প্রশ্নগুলো কিন্তু আমরা অলরেডি লিখে ফেলছি। এবার দেখো কাজ বলা হয়েছে জোড়া গঠন ও তথ্য সংগ্রহ। জোড়া গঠন করে সহপাঠীর কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ কাজটি করব। আমরা একে অন্যের কাছ থেকে তথ্য সংগ্রহ করব। প্রত্যেক সাক্ষাৎকারে 20 মিনিট সময় নেওয়ার পরে দুটি সাক্ষাৎকার 40 মিনিটের মধ্যে শেষ করব। এজন্য আমরা সহপাঠীর কাছ থেকে অনুমতি নিব। শেষ করার পরে নিচের সতীর্থ মূল্যায়নের রুব্রিক যেটি খাতাটি লিখব। তো চলো আমরা এই যে খ নম্বর যে কাজটা ছিল সেটাও আমরা দেখে আসি, উত্তর দেখে আসি। দেখো খ নম্বর বলা হয়েছে জোড়া গঠন করে সহপাঠীর কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে। এই প্রক্রিয়া অনুসরণ করব। দেখো কি কি প্রক্রিয়া অনুসরণ আমাকে করতে হবে। প্রথম দেখো একজন সহপাঠী নির্বাচন করব এবং তার সাথে জোড়া গঠন করব। এখানে করুন দেওয়া হয়েছে, তোমরা কিন্তু করব। ঠিক আছে, এটা দিবা। তারপর দেখো বলা হয়েছে একজন সহপাঠীকে 20 মিনিট সময় দিন বা দিব তার প্রেক্ষাপট সম্পর্কে জানতে। তারপর দেখো 3 নম্বরে দিয়েছি প্রশ্নমালার প্রতিটি প্রশ্নের উত্তর নোট করব। তারপর দেখো বলা হয়েছে এরপর আপনার সহপাঠী আপনার থেকে তথ্য সংগ্রহ করা একইভাবে। ঠিক আছে, এখানে তোমার সহপাঠী দিবা যে তোমার সহপাঠী তোমার থেকে অর্থাৎ আমার থেকে একইভাবে সংগ্রহ করবে, তথ্যগুলো সংগ্রহ করবে। আমি ঠিক যেভাবে তাকে প্রশ্নগুলো করছি এই প্রশ্নগুলো আমার সহপাঠী ঠিক একইভাবে আমাকে এইভাবে প্রশ্নগুলো করবে। এবার চলে যাই গ নম্বরে। দেখো গ নম্বর কাজে কি বলা হয়েছে। দেখো গ নম্বর কাজে বলা হয়েছে যে তথ্য সাজায় প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে উপরের উল্লেখিত দুটি প্রেক্ষাপটের সহপাঠীর আত্মপরিচয়ের বিবরণ লিখি। তো চলো আমরা এটাও দেখে আসি। দেখো গ নম্বর প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে নিম্নলিখিত প্রকারে সহপাঠীর আত্মপরিচয়ের বিবরণ লিখি। প্রথম দেখো ভৌগোলিক প্রেক্ষাপট দিয়েছি, সহপাঠীর এখানে নাম দিব যে নাম সেটা। এর পরিবারের বাসস্থানটি বিবরণ লিখতে হবে। তার পরিবারের বাসস্থানটি কেমন, কোথায় কি, এগুলো বিবরণ তোমাকে লিখতে হবে। যদি খুলনা হয় তাহলে লিখবো খুলনা, যে তার পরিবারের বসবাসের স্থানটি খুলনা। তাদের এলাকা জলবায়ুর অধিকারী। তাদের এলাকার জলবায়ু কোন জলবায়ু। দেখো নাতিশীতোষ্ণ এটা কিন্তু অবশ্যই দিব। এই এলাকার প্রধান ফসল, এখানে কোন ফসল। তোমরা এই এলাকার প্রধান ফসল যদি ধান হয়ে থাকে ধান দিবা, পাট হয়ে থাকলে পাট দিবা।
তারপর বলা হয়েছে এখানে প্রাকৃতিক দুর্যোগের নাম, তার মানে এখানে তোমার কয়েকটা প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, তারপরে ভূমিকম্প, ঝড়, এইগুলো বেশি ঘটে। এরপর বলা হচ্ছে পরিবেশ সংরক্ষণে বিবরণ লিখুন, অর্থাৎ পরিবেশ সংরক্ষণে আমরা কি কি কাজ করতে পারি। তো খেয়াল করো পরিবেশ সংরক্ষণে আমরা কি কাজ করতে পারি, আমি মুখে বলে দিচ্ছি। প্রথমত 2 থেকে 3টা পয়েন্ট দেবো, তার বেশি দিব না। প্রথম কাজ হলো বেশি বেশি করে গাছ লাগানো, বৃক্ষ অর্থাৎ বন উজাড় না করা, আশপাশের পরিবেশ সবসময় সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তারপরে আমাদের আশপাশের পরিবেশে যে গাছপালাগুলো থাকবে সেগুলোর প্রতি যথাযথ খেয়াল করা এবং তাদের বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো নেওয়া। তাহলে এটা কিন্তু আমি বিবরণ কিন্তু বলে দিলাম, মাত্র 3টা পয়েন্ট দিব আমি যেটাই বলছি। এবার দেখো সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট, এখানে সহপাঠীর নাম একইভাবে তোমার সহপাঠীর নাম দিবে। তারপরে এর পরিবারের প্রধান ভাষার নাম কি বাংলা, তাহলে অবশ্যই এখানে বাংলা দিবে, ভাষার নামটা বাংলা। দেখো তারপর বলা হচ্ছে তাদের পেশা, তাদের প্রধান পেশা যদি কৃষি হতে কৃষি দিবা। তাদের এলাকায় কোন ধর্মের, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, কোন ধর্মের মানুষ বসবাস করে তাহলে সেটা দিবা। যদি হিন্দু হয় হিন্দু, মুসলিম হলে মুসলিম। তাদের প্রধান উৎসবের নাম, তাহলে দেখো ঈদ হতে পারে, মুসলিম হলে ঈদ, 2টা ঈদ, তারপরে শবে বরাত, শবে কদর, এগুলা। হিন্দু হলে হিন্দুদের যেমন হোলি, দুর্গাপূজা, কালী পূজা ইত্যাদি। তারপর দেখো সাধারণ পোশাক, তো আমরা সাধারণত কি পোশাক পরে থাকি, শার্ট প্যান্ট, ছেলেদের ক্ষেত্রে শার্ট প্যান্ট, মেয়েদের ক্ষেত্রে সালোয়ার কামিজ, 3 পিস, এগুলা। এবার দেখো এরপরে আমরা চলে যাব ঘ নম্বরে কি বলা হয়েছিল। দেখো সবাই খেয়াল করো, আমাদের ঘ নম্বরে বলা হয়েছিল সদৃত মূল্যায়ন। তাহলে সদৃত, এখন তোমার যে সহপাঠী তার মূল্যায়ন করতে হবে। তো তোমার সহপাঠীর নাম লিখবা, তার রোল নাম্বার লিখবা। লেখার পরে এবার খেয়াল করো, তোমরা যদি মনে করো যে এখানকার প্রশ্নগুলো দেখো বলা হয়েছে আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে, যদি করে থাকে তাহলে এখানে হ্যাঁ লিখবা, না করে থাকলে না। এরপর দেখো বলা হয়েছে আমার সহপাঠী অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন উপস্থাপন করেছে, যদি করে থাকে তাহলে অবশ্যই হ্যাঁ, না করে থাকলে না। তবে দুইটাই কিন্তু অবশ্যই হ্যাঁ দিবা। তারপর দেখো বলা হয়েছে আমার সহপাঠী প্রশ্ন থেকে মূল বিষয়গুলো খুঁজে বের করেছে, এটা কিন্তু না দিবা না। তারপর দেখো বলা হয়েছে আমার সহপাঠী তথ্যের উৎস নির্ধারণ করেছে, এখানে দিবা হ্যাঁ। তারপর দেখো বলা হয়েছে আমার আমার সহপাঠীর সাক্ষাৎকার গ্রহণের জন্য সহপাঠী আমার কাছ থেকে অনুমতি নিয়েছে, অবশ্যই এখানে হ্যাঁ দিবা। তারপর দেখো বলা হয়েছে আমার সহপাঠী প্রশ্নমালার মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে, অবশ্যই এখানে হ্যাঁ দিবা। আমার সহপাঠী প্রাপ্ত তথ্যকে প্রদত্ত 2টি প্রেক্ষাপটে বিশ্লেষণ করে মতামত দিয়েছে, যে দুইটা প্রেক্ষাপট আমরা ইতিমধ্যে দেখেছি, একটা হলো ভৌগোলিক, একটা হলো সামাজিক বা সাংস্কৃতিক। তো এখানে অবশ্যই কি দিবা, হ্যাঁ দিবা। আশা করি এটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবার দেখো অতীত ও বর্তমানের সামাজিক অবস্থা বা জীবন জীবিকা, তো এটা নিয়ে আমাকে লিখতে হবে। কি লিখতে হবে দেখো, অতীতে বাংলা অঞ্চলের জীবন জীবিকা কেমন ছিল, বর্তমানে কেমন ছিল, সেটা আমাকে লিখতে হবে। তো চলো আমরা এটার উত্তর দেখে আসি। তো খেয়াল করো, এটা ছকের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি, খেয়াল করো এইগুলো জাস্ট তোমরা একটু রিডিং দেখে নাও, এগুলো জাস্ট একটু পড়ে নিবা। এবার সরাসরি আমরা ছকে চলে যাই। দেখো ছক প্রথমে বিবরণ দিয়েছি, তারপর দেখো দিয়েছি অতীতে বাংলা অঞ্চলের জীবন জীবিকা, বর্তমানে বাংলা অঞ্চলের জীবন জীবিকা বা সহপাঠীর এলাকার জীবন জীবিকা। দেখো ভৌগোলিক পরিবেশ, এখানে দিয়েছি নদী, পাহাড়, বন ইত্যাদি। এখানে দিয়েছি গ্রাম, শহর, গ্রাম, রাস্তা, ভবন ইত্যাদি। প্রধান পেশা, দেখো এখানে দিয়েছি কৃষি, মৎস্যজীবী, বাণিজ্য, আর এখানে দিয়েছি চাকরি অথবা ব্যবসা অথবা কৃষি। তারপর দেখো জীবনযাপন, দেখো সরল ও প্রকৃতি সরল এবং প্রকৃতি নির্ভর। তারপর দেখো এখানে দিয়েছি আধুনিক ও প্রযুক্তি নির্ভর। তারপর দেখো প্রধান খাদ্য ভাত, মাছ, শাকসবজি, এখানে ভাত, রুটি, মাংস, ফাস্টফুড। যোগাযোগের ব্যবস্থা দেখো নদীপথ, পায়ে হাঁটা, এখানে দেখো দিয়েছি সড়ক পথ, রেলপথ, বিমান। এবার দেখো সামাজিক ও সাংস্কৃতিক জীবন, মেলা, লোকসঙ্গীত, ঐতিহ্যবাহী উৎসব, এখানে দিয়েছি কনসার্ট, সিনেমা, আধুনিক উৎসব। আর সর্বশেষ শিক্ষা ব্যবস্থা বা স্বাস্থ্য দিয়েছি মৌলিক শিক্ষা, জোড়াতালি দেওয়া, চিকিৎসা, অর্থাৎ হাতুড়ে ডাক্তার আমরা যাকে বলে থাকি। এখন বর্তমানে দেখো কি দিয়েছি, আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান, উন্নত চিকিৎসা সুবিধা। তো আশা করি এটারও উত্তর তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবার চলে যাবো আরো একটা প্রশ্নে। দেখো খ নম্বর বলা হয়েছে বিভিন্ন ভূপ্রকৃতির বৈশিষ্ট্য এবং মানুষের জীবন ও জীবিকা। তো এটা সম্পর্কে আমাকে লিখতে হবে। চলো আমরা এটার উত্তর দেখে আসি। তো খেয়াল করো এখানে বিভিন্ন ভূপ্রকৃতির
বৈশিষ্ট্য এবং মানুষের জীবন ও জীবিকা, এটা তোমরা সুন্দর করে রিং পড়ে ফেলবে। তারপরে আমরা সরাসরি কাজে চলে আসি। দেখো চারপাশে ভৌগোলিক পরিবেশের অংশ থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করব। দেখো এখানেও আমাদের ঠিক একইভাবে একটা ছক করেছি। প্রথম দিয়েছি ভূপ্রকৃতির বৈশিষ্ট্য, তারপরে অতীতে মানুষের জীবন জীবিকা আর বর্তমানে মানুষের জীবন জীবিকা। দেখো প্রথম হলো নদী। নদীর ক্ষেত্রে জেলেদের বসবাস, নদী পরিবহন, কৃষি, সেচ, আধুনিক পরিবহন। পাহাড়ের ক্ষেত্রে দেখো দিয়েছি শিকার, চাষাবাদ, চা বাগান, পর্যটন কেন্দ্র। বনের ক্ষেত্রে দেখো দিয়েছি কাঠ সংগ্রহ ও পশুপালন, বন সংগ্রহ, পর্যটন, হস্তশিল্প। সমতল ভূমির ক্ষেত্রে দিয়েছি দেখো কৃষিকাজ, পশুপালন। এখানে দিয়েছি উন্নত কৃষি, শিল্প কারখানা। তারপর উপকূলীয় অঞ্চল দেখো মৎস্যজীবী, লবণ চাষ। আর সর্বশেষ এখানে দিয়েছি চিংড়ি চাষ, পর্যটন, সাইক্লোন সেন্টার। এবার দেখো কাজ নাম্বার 3 যেটা ছিল দায়িত্বশীল ভূমিকায় আমি। তারপর দেখো আত্মপ্রতিফলন, এখানে দিয়েছি আমাদের সমাজে বিভিন্ন আত্মপরিচয়ের মানুষের বসবাস, আমরা কিভাবে সবার সাথে মিলেমিশে থাকতে পারি তা নিয়ে নিচে আমার ভাবনাগুলো নিচে লিখছি। দেখো প্রথম দিয়েছি সহানুভূতি ও সম্মান। তো সবার প্রতি সহানুভূতি ও সম্মান দেখাতে হবে। বৈচিত্র্যের গ্রহণযোগ্যতা, বিভিন্ন সংস্কৃতি, ভাষা, ধর্ম ও প্রথাকে মেনে নিতে হবে। মতামত আদান প্রদান, সকলের মতামত শুনতে ও বুঝতে ইচ্ছুক হতে হবে। সহযোগিতা, পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে হবে। সমানাধিকার, সকলের জন্য সমানাধিকার নিশ্চিত করতে হবে। সর্বশেষ দেখো খ নম্বরে আমাকে বলা হয়েছে দল গঠন আলোচনা। তো দেখো তোমরা প্রশ্নগুলো নিয়ে মিলিয়ে নিবে, আমি ডিরেক্টলি উত্তর তোমাদেরকে বলে দিচ্ছি। 4 জনের একটি দল গঠন করে আমরা নিম্নলিখিত বিষয়গুলো আলোচনা করব। প্রথম দেখো আত্মপ্রতিফলন, শেয়ারিং। প্রতিটি দলের জন্য তাদের আত্মপ্রতিফলন শেয়ার করব। করণীয় নির্ধারণ, সমাজে নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় বিষয়গুলো নির্ধারণ করা। তারপর দেখো প্রতিবেদন লেখা। এখন প্রতিবেদন দেখো, প্রতিবেদনের এখানে তোমরা যদি একটু খেয়াল করো, আমাদের প্রশ্নে কি বলা হয়েছিল। দেখো প্রশ্নে কিন্তু প্রতিবেদন লেখার ক্ষেত্রে আমাদের এখানে 2টা পয়েন্ট কিন্তু এখানে দিয়ে দিয়েছিল, বিষয়, যে প্রতিবেদনের বিষয়টা থাকতে হবে আর আমি কি করতে পারি তার তালিকা, অর্থাৎ এই 2টা বিষয় কিন্তু আমার অবশ্যই থাকতে হবে। তো চলো আমাদের ঠিক এইরকম বিষয় ভিত্তিক আমাদের যে উত্তরগুলো সেগুলো আমরা দেখে আসি। তো খেয়াল করো, প্রথম দেখা দিয়েছি প্রত্যেককেই দায়িত্বশীল ভূমিকায় আমি শীর্ষক একটি প্রতিবেদন লিখবো। প্রতিবেদন নিম্নলিখিত বিষয়গুলো উল্লেখ করতে হবে, যেগুলো উল্লেখ করতে হবে। প্রথম দেখো, তো প্রতিবেদনের উপরে তোমরা তারিখ দিয়ে নিবা, বরাবর দিবা, তারপর প্রধান শিক্ষক, তারপরে স্কুলের নাম, তারপরে শুরু করবো যে প্রতিবেদনের বিষয়। দেখো সমাজের নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমি কি করতে পারি তা নিয়ে আলোচনা। আর দ্বিতীয় যে পয়েন্টটা ছিল সমাজের নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমি কি করতে পারি তার তালিকা। দেখো প্রথম হলো সহানুভূতি প্রদর্শন, বিভিন্ন সংস্কৃতি ও প্রথার প্রতি গ্রহণযোগ্যতা দেখানো, মতামত আদান প্রদান, সহযোগিতা মনোভাব গড়ে তোলা। তো তোমরা এইগুলো জাস্ট দেখে নাও, আমি তোমাদেরকে জাস্ট দেখে দিচ্ছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাই 5 নম্বরে ছিল এটাই। এভাবে এবার দেখো এই বলা হচ্ছে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা সমাজে নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য কার্যকরী পদক্ষেপ নিতে পারবো এবং আমাদের কমিউনিটি আরো শক্তিশালী ও সহযোগিতামূলক হবে। এখন কথা হলো এই যেগুলো তোমার বিষয়গুলো আমি এখানে দিয়েছি, এগুলো জাস্ট তোমার প্রতিবেদনটা সাজিয়ে মাঝখানে লিখে দিতে হবে, এছাড়া কোনো ব্যাপার না। প্রতিবেদনের উপরে কি থাকে সেটা আমি বলে দিচ্ছি। প্রথম হলো তারিখ, বরাবর প্রধান শিক্ষক, তারপরে তোমাদের স্কুলের নাম, তারপরে প্রতিবেদনের বিষয়। তো বিষয় এখানে দেখো খেয়াল করো, প্রতিবেদনের বিষয়টা কি, এই যে এটাই হলো মূল বিষয়, এই যে 2টা। ঠিক আছে, এবার তারপরে এর মাঝখানে তোমরা এইটা টোটালি লিখে দিবা। দেওয়ার পরে তারপরে সর্বশেষ এগুলো লেখা শেষ হলে লিখবা বিনীত নিবেদক, আপনার একান্ত অনুগত ছাত্র বা বিনীত নিবেদক, তারপরে প্রতিবেদকের নাম, সময়, স্থান, এগুলো অবশ্যই নিচে উল্লেখ করে দিবা। তো সুপ্রিয় শিক্ষার্থী, এটা ছিল তোমাদের প্রশ্নের উত্তর। তো আশা করি তোমরা খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছো।